ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটাই আমরা চাই। প্রিয় দর্শক, আমরা আজকে দুইজন ব্যক্তিত্বকে আমরা নিয়ে আজকে বসেছি আমাদের স্টুডিওতে। আপনারা একজনকে আপনারা চিনেন এবং আরেকজনকে আপনারা হয়তো নাও চিনতে পারেন, তবে যারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1966 যারা পড়াশোনা করেছেন বা তৎকালীন সময়ে যারা ছিলেন আপনারা তাকে চিনবেন। তিনি হয়তো পর্দার অন্তরালে থাকতেই বেশি ভালোবাসেন। আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী জনাব ব্যারিস্টার শফিক আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, তিনি হচ্ছেন ব্যারিস্টার শফিক সাহেবের স্ত্রী। সেটাই এখন বড় পরিচয় ওনার। তবে তারও আগে আমি অনুষ্ঠানে আসার আগে ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন, প্রফেসর মাহফুজা খানম, 1966-1967 বিপি ছিলেন তিনি, তখন ব্যারিস্টার শফিক সাহেব লন্ডনে বার করতে এসেছিলেন। আমরা শুনবো তাদের কথা। প্রফেসর মাহফুজা খানম, কেমন আছেন আপনি? ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ডেকেছেন আমাদের দুইজনকে আজকে। আপনার কাছ থেকে জানবো আমরা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। আপনার সময়ের বিপি রুল কি ছিল আর এখনকার সময়ের বিপিদের রুলটা কি, এসব নিয়ে আমরা জানবো। তার আগে আপনি মাইন্ড করেন না একটু বেশি কথা বলবো ওনার সাথে? অবশ্যই বলুন, আপনি যদি এলাও করেন। নিশ্চয়ই, কোনো সমস্যা নেই, বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনাকে আমরা আজকে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য গভীর রাতে। আপনি জানেন কিনা জানি না, আমাদের একজন ব্রিটেন প্রবাসী, একজন বাঙালি, শেখ তাহির আলী নাম ওনার, সিলেটের বিশ্বনাথে বাড়ি ওনার, উনি গিয়েছিলেন কিছুদিন আগে বাংলাদেশে। তাকে তার বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপর বিশ্বনাথ থানার ওসি সাহেব তার মামলা নেননি। বিশ্বনাথ বালাগঞ্জের যিনি এমপি তিনি একজন প্রবাসী এবং তিনি আওয়ামী লীগের। আমি এই প্রোগ্রামে আসার আগে আমি মামলার সর্বশেষ পরিস্থিতিটা জানতে চেয়েছিলাম এখানে তার আত্মীয়ের কাছে। তিনি বলেছেন যে এ পর্যন্ত একজন ডাকাতকে ধরা হয়েছে। একজন মানুষকে কুপিয়ে হত্যা করার পর বিশ্বনাথ থানার ওসি মামলা নেন না, আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় না। এটা একজন আইনমন্ত্রী হিসাবে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটি? আমি বলবো যে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। সমাজে যদি কেউ অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, নিশ্চয়ই কেউ যদি ফরিয়াদি হয়ে থানাতে কোনো রকমের মামলা করতে যায় বা এজাহার দাখিল করতে যায়, থানার যিনি অফিসার ইনচার্জ থাকবেন এটা ওনার কোন দায়িত্ব এবং কর্তব্য সেই মামলা গ্রহণ করা, এফআইআর হিসাবে লিপিবদ্ধ করা, এবং তার পরবর্তীতে ওনার দায়িত্ব হবে এই অভিযোগ যে দায়ের করা হলো বা এফআইআরটি বা যেটাকে বলে প্রাথমিক তথ্য বিবরণী, তার ভিত্তিতে মামলাটিকে তদন্ত করে এবং এটার তদন্ত সাপেক্ষে আদালতে নিয়ে যাওয়া। তো যদি কেউ এই ধরনের কোনো অভিযোগ থাকে এবং যদি সে থানা এই ধরনের অভিযোগকে গ্রহণ না করে, তার নিশ্চয়ই আমি বলবো যেটা আইন অনুযায়ী কাজটা সঠিক হয়নি। আপনাকে এখানে নিয়ে আসার আগে আইন প্রতিমন্ত্রী জনাব কামরুল ইসলাম সাহেব এসেছিলেন এবং আমি তাকে সমান প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম এবং তিনি বলেছিলেন দেশে গিয়ে আমাকে একটি ব্যাখ্যা দিবেন এটা মানে কি হয়েছে। তবে দেশে গিয়ে আমি জানি 14 কোটি মানুষের দেশ, তিনি ব্যস্ত হয়ে পড়েছেন এবং হয়তো ভুলেই গিয়েছেন। আমি আশা করবো আপনি দেশে গিয়ে যদি আপনি এই ব্যাপারটা একটু তদন্ত করেন, তাহলে আমরা যারা প্রবাসী এখানে আছি, আমরা তো অনেক সময় মনে করেন এখানকার যারা এদেশে বর্ন এন্ড ব্রট আপ, তারা কিন্তু এখন দেশে যেতে চায় না, কারণ একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ভয় পায়। আমি বলবো না যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, বাট এই যে আপনার বিশ্বনাথের যে ঘটনাটা, এই ঘটনাটা আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। না, সর্বত্রই যে এই ধরনের ঘটনা ঘটছে এটা ঠিক না। তবে আপনাকে আমি অনুরোধ করব যে লিখিতভাবে আমাকে যদি দেন, বিশেষ করে আপনি যে কথাটি বললেন আমার স্মরণ না থাকারই কথা, বয়স হয়েছে তো, আপনার কোন তারিখে কোন থানাতে কে
আপনার এই অভিযোগ দাখিল করেছিল তার কোনো যদি কপি থাকে জি এটা দিলে পরে নিশ্চয়ই আমি আপনার ইন্সপেক্টর জেনারেল পুলিশের নিশ্চয়ই বলবো যে এটা সত্যিকার অর্থে ঘটনাটা যেন দেখা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে লিখিত দেওয়ার চেষ্টা করব মাননীয় মন্ত্রী। আপনি কতদিন আছেন লন্ডনে? আমি 31 তারিখ সকালবেলা চলে যাব। 31 তারিখ, ঠিক আছে। আপনাকে যিনি দেখাশোনা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ওনার কাছে নিশ্চয়ই দেখেন, আমি বিশ্বাস করি যে কোনো সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত আছে তাদের, এবং আমাদের যে ধরেন পুলিশ স্টেশন বা থানা, তার মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত হয় এবং কেউ যদি সেই থানাতে গিয়ে কোনো রকমের অভিযোগ না শুধু খবরটি দেয়, বিশেষ করে এই ধরনের কোনো হত্যার ব্যাপার, আমি বলবো যে নিশ্চয়ই সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেইটি আমলে নেওয়া উচিত এবং একটা তদন্তের ব্যবস্থা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রফেসর মাহফুজা খানম, 66-67 আপনি ডাকসুর বিপি। আমার তখন জন্ম, আমার জন্ম 67। আচ্ছা, তখনকার বিপি আপনি, তখনকার রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, তবে এখানে বলতে ধন্যবাদ আপনাকে। 66-67 সালটা বিবেচনার বিষয় হলো, তখন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের 6 দফা দিয়েছেন এবং সেই 6 দফাটাকে তখন বলা হয়েছিল বাঙালির মুক্তির সনদ, এবং সেইটা আসলে জনসাধারণের মধ্যে নিয়ে যাওয়ার একটা বিরাট দায়িত্ব ছিল ডাকসুর, এবং ডাকসুর পক্ষ থেকে সারা দেশেই সভা সমিতি আয়োজন করা হয়েছে। এবং আপনি জানেন সে সময়ে আইয়ুব শাহী, মোনায়েম শাহী যে যুগটা ছিল, সময় ছিল, তা তো নিপীড়ন, শোষণ, নির্যাতন ছিল তখন পুরো পাকিস্তানের বাঙালিদের উপর, এবং কিন্তু সেই সময় বিরাট একটা ভূমিকা পালন করেছে এই শোষণ শাসনের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ, এবং সেই ছাত্র সমাজেরই আসলে আমি প্রতিভূ হিসেবে অথবা তাদের নেতা হিসেবে আমাকে কাজ করতে হয়েছে। এবং আমি মনে করি সেই সময় এটা আপনাদের বোঝা দরকার যে সেই সময়ে আমাদের দুটো সংগঠন মানে বড় ছিল, সেটা হলো একটা ছাত্র ইউনিয়ন আর একটা হলো ছাত্রলীগ, এবং তার সঙ্গে সঙ্গে সরকার সমর্থিত এনএসএফ একটি ছাত্র সংগঠন ছিল। সেই এনএসএফ এর ছাত্র সংগঠনটিকে মোনায়েম খান নিজে টাকা দিয়ে, আজকে যখন আমরা সন্ত্রাসের কথা বলি ছাত্র সমাজের নানা যা করা উচিত নয় আমরা মনে করি ছাত্র সমাজ, সে কাজটি যে করা কিন্তু শুরু হয়েছিল সেই মোনায়েম খার আমল থেকে, এবং মোনায়েম খা টাকা দিয়ে ঢাকা হলের প্রভোস্ট ছিলেন, যিনি ছিলেন, তাদের মাধ্যমে টাকা দিয়ে ছাত্রদেরকে এই সমস্ত কাজগুলো, অর্থাৎ তখন যে যুক্তিযুক্ত ছাত্র সমাজের যে দায়িত্বটা ছিল, কর্তব্য ছিল, যেমন তারা দেশকে ভালোবাসতো, সমগ্র দেশবাসীর কাছে সে দায়বদ্ধ ছিল, এবং তখন আবহাওয়াটাই তো ছিল যে আমাদের সর্বত্র যে সেই পাকিস্তানের যে শোষণ শাসন নির্যাতন থেকে বেরিয়ে আসার জন্য যে কাজ, এবং তার সঙ্গে যুক্ত হলো 6 দফা, এবং সেখানে সেইভাবে আসলে ছাত্র সমাজ কাজ করেছিল। এবং আপনি যে কথাটা বললেন যে এনএসএফ এর জন্মর ভেতর দিয়ে আসলে আজকে ছাত্র সমাজের চরিত্র যে হনন, আমি নিজে বলতে পারি সেই সমস্ত ছাত্র সমাজের সময় আমাদের সময় একটা আদর্শ ছিল, একটা মানবিক মূল্যবোধ ছিল, একটা জীবন দর্শন ছিল, এবং উদারনৈতিক একটা জীবন দর্শন ছিল। এবং তখন আসলে পৃথিবীর যে অবস্থাটা ছিল সমাজতান্ত্রিক বিশ্ব তখন বর্তমান ছিল, এবং সেই সমাজতান্ত্রিক বিশ্বে সবার যে অধিকার, মানবাধিকার যে তাকে সমুন্নত করার জন্য ছাত্র সমাজ অনেক বেশি প্রবল তাদের কাজকর্মে লিপ্ত ছিল। এখানে লিখেননি আপনি কোন দল থেকে আপনি ডাকসুর বিপি? আমি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। আমি আপনি তখন সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছেন? নিশ্চয়ই। সমাজ কি পরিবর্তন হয়েছে? এখনো দেখি সমাজ পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। যে আজকে আপনার সঙ্গে এখানে এসে বসে কথা বলছি একটা বাঙালি মেয়ে হয়ে, এটা নিশ্চয়ই আমাদের পরিবর্তন। আমি বলবো সমাজ পরিবর্তন হয় নাই, হবে, হচ্ছে, এবং এটা আমরা আরো কি এখনো সমাজতান্ত্রিক মূল্যবোধ আপনি? এখন আমি লালন করতে পছন্দ করি এবং করিও। আওয়ামী লীগ করে না, আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগ করে কিনা? আওয়ামী লীগ করি কিনা? না, আওয়ামী লীগ সমাজতান্ত্রিক মূল্যবোধ মানে লালন করে কিনা? অবশ্যই। তার তো যে বঙ্গবন্ধুর স্বপ্নও ছিল কিন্তু একটি শোষণহীন সমাজ
তার স্বপ্ন ছিল। এবং আমি যেটা মনে করি, এখন আপনি দেখবেন আওয়ামী লীগ বলে যে শোষণহীন একটা সমাজের কথা বলে, যে কথাটিকে বঙ্গবন্ধু আমাদের সংবিধানে সংযোজন করেছিলেন, যে 4টি মূল নীতির উপর আমাদের সংবিধান, সে 72-এর সংবিধান, একটি গণতন্ত্র, একটি জাতীয়তাবাদ, আর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, আর একটি হলো সমাজতন্ত্র ছিল। এবং আমি মনে করি বঙ্গবন্ধু সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি শোষণহীন, একটি সাম্যের দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। আপনি বিপি হওয়ার পর তারপর কি আপনি রাজনীতি থেকে কি নিজেকে গুটিয়ে নিয়েছেন? না, আমি রাজনীতি থেকে গুটিয়ে নিইনি। আমি যেটা পরবর্তীতে করেছি, আমি তো শিক্ষকতা করেছি। শিক্ষকতা আমার পেশা, আমার সাবজেক্ট ছিল ফিজিক্স, আমি ফিজিক্সের ছাত্রী ছিলাম। এবং আমি ভেবেছি, এইভাবে আমি বলবো যে সবার জন্য সেই সময় হয়তো আমার যখন বিয়ে হয়েছে তখন হয়তো আমার রাজনীতিতে আসা সম্ভব হয়নি। এবং মুক্তিযুদ্ধের পরে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযুদ্ধ করার পর যে পরিবর্তনটি ঘটেছিল, তার সঙ্গে হয়তো সেখান থেকে সরে এসে আমি ভেবেছি যে শিক্ষক হয়ে একজন ছাত্র সমাজকে যে মূল্যবোধে আমি তৈরি করব, যারা বিনির্মাণ করবে আগামীর বাংলাদেশকে। বিয়ে কবে করলেন? আমরা 8ই ফেব্রুয়ারি 1969 সালে আমাদের বিয়ে হয়েছে। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দুজনকে দুজন দেখেছি। সেটাও একটু বলি, আমি পদার্থবিদ্যা বিভাগের সাবজেক্টে আমি ফার্স্ট ক্লাস পাওয়ার পরও সেই পাকিস্তান আমলে পাবলিক সার্ভিস কমিশন ফার্স্ট হয়েছিলাম, কিন্তু আমার বিরুদ্ধে অনেক কেস ছিল তখন। এই 6 দফার জন্য বিভিন্ন সভা করার ফলে আমার বিরুদ্ধে অনেক, যে কেস আমি বলবো 21শে ফেব্রুয়ারি 1968 সালে যে জনসভা করলাম আমি পল্টন ময়দান, তখন তো আসলে 134 ধারা যখন তখন জারি করা হতো। তখন পলিটিক্যাল পার্টি যেগুলো ছিল, আওয়ামী লীগ না আদার্স পার্টি, তারা কিন্তু সেই জনসভা করতে পারছিল না। তখন 21শে ফেব্রুয়ারি 1968 সালে আমরা জনসভা করলাম এবং সেখানে আমি সভাপতিত্ব করলাম। তোফায়েল, রাজ্জাক, ওনারা বক্তৃতা করলেন। রৌফ ভাই ছাত্রলীগ থেকে, জামাল হায়দার উনি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে, তিনি তখন বাংলাদেশে নন সম্ভবত, তার সাথে আমার দেখা হয়েছে 69 সালে। এবং সেই সভা করার আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখছেন, ভেরি ইন্টারেস্টিং। আমি আসছি আপনার কাছে। না, বিয়ের ব্যাপারটা বিয়ের আগে কথাবার্তা জানাশোনা কিছুটা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আপনি দূর থেকে দেখেছেন? দূর না, কাছে থেকে কথাবার্তা হয়েছে। নেত্রী ওনাকে দেখছেন আপনি নেত্রী হিসেবে? হ্যাঁ, এখনো নেত্রী হিসেবে দেখি। স্যার, বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরের অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যার আসামিকে আপনি কি করেছেন, তার দণ্ড মার্জনা করেছেন। দেখুন, আমাদের সংবিধানে মহামান্য রাষ্ট্রপতির কিন্তু দণ্ড মওকুফের একটা ক্ষমতা আছে। আমি বলবো যে সাংবিধানিক ক্ষমতা বলে উনি তার ক্ষমতাটি প্রয়োগ করেছেন নিজের প্রজ্ঞা বিচক্ষণতা দিয়ে। কাজে এটা নিয়ে আমার মনে হয় প্রশ্ন করার কোনো অবকাশ নেই। তাহলে কি রাষ্ট্রপতি সব আইন কানুনের ঊর্ধ্বে? না, আইন কানুনের ঊর্ধ্বে না, যেহেতু ক্ষমতাটা সংবিধান দিয়েছে, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন মাফিক যে কাজটি করেছে সেখানে প্রশ্ন করার কোনো অধিকার নেই। আমরা রাষ্ট্রপতিকে কিন্তু অত্যন্ত সুমহান একটা মর্যাদা সম্পন্ন একটা পজিশন, এবং রাষ্ট্রপতিকেই ক্ষমতা দেওয়া আছে, অন্য কারো কাছে নাই ক্ষমতাটি। তো রাষ্ট্রপতি যদি কোনো ক্ষমতা প্রয়োগ করে থাকেন, রাষ্ট্রপতি সেই ক্ষমতা প্রয়োগ করে যদি কাজ করেন, সেইটাকে নিয়ে কোনো রকম বিতর্ক সৃষ্টি করা শোভনীয় না, উচিত না। কিছুদিন আগে, কারণ রাষ্ট্রপতির পদটা এটা আমার মনে হয় যে বিয়ন্ড অল কন্ট্রোভার্সিস রাখা উচিত। আপনার যদি দলীয়, কিছুদিন আগে সাজেদা চৌধুরীর ছেলেকে, আমি বলছি যে কোনো কাজই করো, রাষ্ট্রপতি তার বিচক্ষণ দক্ষতা দিয়েই কাজটি করেছে। কাজে রাষ্ট্রপতি যে কাজটা করে সাংবিধানিকভাবে, সেটাকে প্রশ্ন করার কোনো রকমের অবকাশ নেই। কাজে এটা নিয়ে বিতর্ক করা শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু না। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, এখানে টনি ব্লেয়ার ছেলেকে মাতাল অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ ডাউনিং স্ট্রিটে গিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী আপনার ছেলেকে আমরা। না, সেটা সাংবিধানিক, তাদের তো লিখিত সংবিধান নেই। এই সংবিধান কি আনসাইন্টিফিক? সায়েন্টিফিকের কথা বলবো না, তাদের লিখিত সংবিধান নেই এবং বলতে পারবে না যে সংবিধানের মধ্যে এই ক্ষমতাটা এইভাবে প্রয়োগ করবে। এই সংবিধান কনস্টিটিউশনাল যেখানে প্র্যাকটিসড হয়, সংবিধান সর্বোচ্চ আইন, সেটার বিধান অনুযায়ী রাষ্ট্র চলছে
এবং সেই অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করেছেন। কাজেই আমরা যদি ব্রিটেনের রাষ্ট্রপতি তো নাই, রানী, কিন্তু এখানে লিখিত কোনো বিধান নেই এরকম পরিমার্জনা করা বা অনুকম্পা দেখানো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনি কিছুদিন আগে বিরোধী দলের চিফ হুইপকে পুলিশ মাইরা বর্তা বানিয়ে দিল। দেখুন, এই বিষয়টি কিন্তু আদালতের এখতিয়ারে আছে, মামলা হয়েছে উভয় পক্ষের। কাজে আমি আইনমন্ত্রী হিসাবে আমি বিশ্বাস করি আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত, এবং আইনি বিষয় যখন আদালতে থাকে সেইটা নিয়ে কারো কোনো রকমের বিতর্কে জড়ানো উচিত না, কারণ আমরা এটাকে বলি সাবজুডিস ম্যাটার এবং ইট উইল বি কন্টেম্পট। তাই আমি আইনমন্ত্রী হিসাবে এই বিতর্কিত করার জন্য এই বিষয়টিকে আলোচনা আনতে চাই না, উচিত হবে না। আপনাদের পুলিশ বাহিনী এভাবে একজন, আমি বললাম যে বিষয়টা তো আদালতে আছে, এটা আপনিও জানেন, সবাই জানে। কাজে আদালতের বিষয়বস্তু আদালতে থাকা উচিত, আদালত তার আইন অনুযায়ী সেটা দেখবে, বিচার করবে, বিশ্লেষণ করবে। কাজে সেইখানে আদালতের বিষয় নিয়ে যদি আমরা টেলিভিশনে টকশো করি বা কোনো আলোচনা করি, তাহলে আদালতের উপর হস্তক্ষেপ বোঝাবে, এটা কোনো অবস্থায় সমীচীন না। আমি আইনমন্ত্রী বিশ্বাস করি, আমি আইন পেশায় ছিলাম দীর্ঘদিন, প্রায় 50 বছর। তাহলে সবকিছু এখন আদালত দেখবে না, যেটা আদালতে আছে সেটা আদালতই দেখছে। আদালতে যদি না থাকতো তাহলে আপনার আলোচনা করা যেত। আপনি এটুকু জানেন যে আদালতে আছে বিষয়টি। আদালতে থাকলে কোনো কিছু বলা যাবে না? না, আদালতে থাকলে তো বলা উচিত হবে, ধরা যাবে না। না, আদালত শেষ করলে পরে আপনার আপিলের ব্যবস্থা আছে। আমি যেটা বলি, গণতন্ত্র, আইনের শাসন হলো আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া। বাট বাংলাদেশে তো মাননীয় মন্ত্রী, আইন তো তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হয় না। কোনটা? যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন সুপ্রিম কোর্ট আওয়ামী লীগের কথায় উঠে নামে। আমি বলবো যে ইউ আর কমিটিং এ কন্টেম্পট। কোনো দেশেই, আমাদের দেশে তো নয়, আপনি জানেন যে 1 নভেম্বর 2007 সাল থেকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণরূপে আলাদা। এখন আপনার নিম্ন আদালতের বিচারপতি নিয়োগ, বিচারক নিয়োগ থেকে শুরু করে তাদের নিয়োগ, বদলি, তাদের আইন শৃঙ্খলা বা শৃঙ্খলা বলেন, যাই বলেন, সমস্ত কিছু সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রিত করছে জিএ কমিটির মাধ্যমে। তাই ঠিক তেমনিভাবে সুপ্রিম কোর্টও কিন্তু সংবিধান অনুযায়ী আইন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পরামর্শক্রমে নিয়োগ দেয় আপনার মহামান্য রাষ্ট্রপতি। এখানে নির্বাহী বিভাগের কিছুই করণীয় নেই। কোনো বিচারককে বদলি করা, কোনো রকম শাস্তি প্রয়োগ করা, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এখন সুপ্রিম জুডিশিয়াল কমিশন দ্বারা, জুডিশিয়াল কমিশন। আগে নিম্ন আদালতের বিচারকরা নিয়োগপ্রাপ্ত হতো পাবলিক সার্ভিস কমিশন, সেই জন্য বলা হতো বিসিএস, জুডিশিয়াল সার্ভিস। এখন কিন্তু নিয়োগ হচ্ছে সার্ভিস কমিশন দ্বারা। সেই কমিশন হলো একজন সিনিয়র মোস্ট জাজ অফ দ্য অ্যাপিলেট ডিভিশন চেয়ারম্যান, হাইকোর্ট ডিভিশনের 2 জন জাজ মেম্বার, অ্যাটর্নি জেনারেল, ল কমিশনের একজন মেম্বার হলো একজন মেম্বার, আর পাবলিক ইউনিভার্সিটি ডিন অফ ফ্যাকাল্টি অফ লর একজন মেম্বার, আর ঢাকা ডিস্ট্রিক্ট জাজ একজন মেম্বার। তারা রিটেন পরীক্ষা নিচ্ছে, ভাইভা নিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। কাজে আপনার নির্বাহী বিভাগ কোনো অবস্থাতেই বিচারকদের প্রমাণিত করা বা বিচারের কাজে কোনো রকম হস্তক্ষেপ করার কোনো স্কোপ নাই। কেউ যদি বলে, আমি বলবো যে এটা সঠিক না, এটা জাস্ট একটা বিতর্ক সৃষ্টি করা, বিভ্রান্তি সৃষ্টি করা। তাহলে বিচারপতি যারা, কেউই আওয়ামী লীগ করে না, বিএনপি করে না? বিচারপতি হওয়ার পরে তো কোনো রকমের পলিটিক্স করার কোনো স্কোপ নাই। তাহলে শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? হি ইজ এ গুড জাজ অফ এনি স্ট্যান্ডার্ড। হি ইজ এ গুড আওয়ামী লীগ as well? No, he is not. He is a good Awami League leader. Once he becomes a judge, whoever it may be, you cannot brand him as Awami Leaguer or Muslim Leaguer or this and that. That will be. উনি যখন লন্ডনে আসেন তখন তো ছাত্র লীগের প্রোগ্রামে যান, আওয়ামী লীগ। No, he can be invited as a guest. That doesn't mean that as a judge he is discharging his function as Awami Leaguer. No. You will see the judgments he delivers. You will see the deliberations he made in the court. You will see the public interest litigation he is looking at. That is the criteria of a judge. You will see whether discharging his functions as a judge
as per the constitution and the law of the country. আপনি জানেন হিস্টোরিক্যাল কতগুলো জাজমেন্ট হয়েছে আমাদের সুপ্রিম কোর্টে। একটা হলো 5th অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 79-এ বিএনপি সরকার এটাকে স্ট্রাক ডাউন করেছে, বিং ইন কনফ্লিক্ট উইথ দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। তার কারণ হলো এই, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন, এটা বলাই আছে আর্টিকেল 7, যে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ সংবিধানই হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এমন কোনো আইন যদি হয় যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই আইন বাতিল হবে, এবং এটা বাতিল করার ক্ষমতাও কিন্তু সুপ্রিম কোর্টের ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। 5th অ্যামেন্ডমেন্টটা কী ছিল? 75-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে খুন করার পরে সপরিবারে, তখন মার্শাল ল প্রক্লেমেশন দ্বারা দেশ চালিত হয়েছে। সংবিধানের মধ্যে মার্শাল ল শব্দটি নেই। একবার লর্ড ওয়েলিংটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াট ইজ মার্শাল ল। হিজ রিপ্লাই ওয়াজ, what a commander-in-chief of the army does and think in respect of a occupied territory, it is nothing more, nothing less, and it is no law at all. তো সেই নো ল এট অল, যেটা আইনি না, সেই মার্শাল ল দিয়ে এক ব্যক্তি সংবিধানকে পরিবর্তন করলো, এবং সেই সংবিধানে পরিবর্তন যে হলো সেইটাকে 5th অ্যামেন্ডমেন্ট পার্লামেন্ট বলল যে সমস্ত কিছু একক ব্যক্তি মার্শাল ল দিয়ে যে পরিবর্তন করলো সংবিধানের, এটা ভ্যালিড। That cannot be, and that was done by 5th Amendment, and the Supreme Court rightly struck down that law, saying that it is unconstitutional, illegal and void and non-est. So you see, Supreme Court in our country has, the judges, I should say, they are brilliant, their historical judgment has been delivered, and these will become actual landmark judgment even for any country where democracy is practiced. It has been also said in many countries. তাহলে সুপ্রিম কোর্ট মানে যা বলবে তাই ঠিক। Definitely. You see that they are oath bound to uphold the constitution. কাজে সুপ্রিম কোর্ট যা বলবে না, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে উভয় পক্ষের আইনজীবীদেরকে দীর্ঘদিন ধরে শুনে, ডক্টর ইউনূস সাহেবের মামলার রায়ে তো ডক্টর কামাল হোসেন সাহেব বললেন যে আমাকে আরো শিখতে হবে, তাইলে he has to. He cannot claim that he is the all learned in law in the world. That will be too much to claim. With respect, he cannot claim that he will have to learn. Everybody will have to learn till he goes to the grave. And that is the tenets. মানুষ শিখে সব সময় শিখে, সারা জীবন শিখতে হবে। Definitely. Nobody can say that I have learned everything. All laws in my hand, Dr. Kamal cannot say. If he said so, I don't accept that he can say so. He doesn't mean it, you see. কারণ হলো এই, ডাক্তার ইউনূসের মামলাটি তো সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনই রায়টা দিয়েছে। It's a very simple case, as I know, since the judgment has been delivered. The law says that managing director of a banking company is regulated by banking companies laws. He must be of 60 years maximum age. Beyond 60 years, he continued. So by operation law, he ceased to be the managing director, chief executive, full-time job. So a chief executive of a bank, when the law is very clear that up to 60 years he can remain as managing director, not beyond that. He was trying to continue much beyond 60 years. So the court found that by operation law, he in fact has ceased to be the managing director. That is the judgment. How Dr. Kamal will rewrite the law. Law is as it is. Interpretation lies in the hand of the judges of the Supreme Court. I am a lawyer. I can't say that what I say this is law. No. Law is law, what is there in the statute book. But sometimes law is controlled by Awami League. Sometimes law is controlled by BNP. No BNP or Awami League can control law. Law is law. 2 plus 2 4. You can't say 2 plus 2 is 5. But if anybody wants to say that, he's living in a fool's paradise. Can't be accepted. Thank you very much, sir. Thank you very much indeed. for Thank your you. Opinion about the law and Supreme Court. Yeah, that is, you see, the judges, not only the judges, if you go through the Constitution of Bangladesh in its preface, it is clearly stated that
it is the duty of each and every citizen to uphold the supremacy of the Constitution. It's the duty of all citizens. You don't find anywhere in the world in a written say, constitution where constitutionalism is practiced. Each and every citizen is a guardian, is a protector of the Constitution. Any breach, everybody has a right to protest. So there were several times when constitutional provisions were broken, particularly by martial law. It started since 1958. Pakistan constitution was abrogated by Field Marshal Ayub Khan. You know that. Yeah. Because the constitution after 47, how many years after Pakistan had this constitution? 56. India in 49 after 47. 56 constitution of Pakistan lasted for 2 years. 58 Ayub Khan abrogated it. Then you see without constitution Pakistan was ruled by army, martial law. 62 a constitution was passed. 69 again constitution was abrogated by Yahya Khan. In Bangladesh you see the army took over in 75. How it took over? A civilian declared martial law. Nowhere in the world you will find that. Khankar Mushtaq. You remember probably. Mm-hmm. Where is the power in the constitution? He can declare martial law and he became self-styled president of Bangladesh. And he continued for 82 days. Thereafter Chief Justice Siam, he became the Chief Marshal Administrator and the President. Where is the power? And in 76, Ziaur Rahman, the real actor behind everything, he became the Chief Marshal Administrator and the President and ruled the country till 79 when martial law was withdrawn. And surprisingly, you see, martial law was declared in 15th of August 1975. But proclamation was made after 5 days, 20th August. And in the proclamation there was nothing stated why martial law was declared. It was stated when the martial law was withdrawn in 79, April 9. So, you see, these are the constitutional hegemonies which took place. All actions were illegal, irregular. Because, I tell you one thing, in the Constitution of 1972, Article 150 was a transitional period. The day we started the independence struggle, started in fact from say 7th March, Bangabandhu declared Everest Sangram, Shadinata Sangram, Everest Sangram, Mukti Sangram. Because you know that in the March the Constituent Assembly which was called, it was suspended and the Bangabandhu made this clarion call. And that is the beginning of the transition. And it continued till such time. The Constitution which was adopted 4th November 1972 came into operation 16th December 1972. This is the period which is transitional period. But 1975 martial law validity was given, including it in Article 150(3)(3)(a). How can transitional period be in 75? So that's why the court found that these are all illegal, void, unconstitutional. What about the General Moinu Ahmed and Fakhruddin? Oh, they have not touched constitution. So they are the legal government. No, you see, they will say that. That's why you see the caretaker government has been also declared void by the Supreme Court now. And the opposition is saying that, oh, this caretaker government has been deleted, it should be there. Now, question is, caretaker government means a government run by people who are not elected. Mm-hmm. So the provision was 90 days. It continued for 2 years. It could be for more even. So what is the strength or constitutional strength in continuing the caretaker government for a period having no limitation? That's why Supreme Court in 13th Amendment case, which they have struck down, they say that it is contrary to the basic structure, fundamental pillar of the Constitution. What is the fundamental pillars? Fundamental pillars are 4.
high ideals of this freedom struggle. পরিষ্কার লেখা আছে, আমরা বাংলাদেশের জনগণ